গৌরব আর অহংকারের মাস ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা। মাতৃভূমিকে সম্পূর্ণ যুদ্ধাপরাধী মুক্ত করার দাবি। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ এবং স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে দাঁড়াইতে পারে, সেটাই আমরা চাচ্ছি। রাজাকার মুক্ত একটা দেশ চাই, সেই জন্যই আমরা আজকে এই বিজয় র্যালিতে অংশ নিয়েছি। পাকিস্তান রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র, অনতিবিলম্বে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতার ৪৪ বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। ২১ শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় দলীয় রাজনীতির প্রভাবমুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ আবারও আওয়ামী লীগের বৈঠক। কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত, মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। বিভাগীয় ও জেলা পর্যায়ে ১৭৫টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন। এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। এবং ঘরের মাঠে হারের বৃত্তে চিটাগং ভাইকিংস ৯ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। আরেক ম্যাচে টস হেরে বরিশাল বুলসের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ আবারও বৈঠকে বসেছে আওয়ামী লীগ। কিছুক্ষণের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। এর আগে গতকাল সন্ধ্যায় গণভবনে দলের ১৮ সদস্যের মনোনয়ন বোর্ডের এক বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের ১১ সদস্য উপস্থিত ছিলেন। আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় নির্বাচন হবে। এদিকে দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী তৎপরতা। দর্শক, যেমনটি শুনছিলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করতে গণভবনে বৈঠক চলছে। তো সেখানে আছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়। জাফর, আপনাকে জানিয়ে রাখি যে আগামী ৩০শে ডিসেম্বর যে ২৩৬টি পৌরসভায় মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই মেয়র নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে আওয়ামী লীগের যে মনোনয়ন বোর্ড, সেই মনোনয়ন বোর্ডের সভা কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো গণভবনে চলছে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের যে পার্লামেন্টারি বোর্ড রয়েছে এবং আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সঙ্গে আরও ৭ জন কেন্দ্রীয় নেতা, ৩ যুগ্ম সাধারণ সম্পাদক সহ এই ১৮ জনের এই বোর্ড কিন্তু এই প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। তো এই মুহূর্তে বৈঠক চলছে এবং বৈঠকের ভেতরে যেই যারা নির্ধারণ করছেন, এমন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় চূড়ান্ত করা হয়ে গেছে ২৩০টির মতো নির্বাচনী যেই পৌরসভা, সেই নির্বাচনী এলাকায় কিন্তু ২৩০টির মতো মনোনয়ন প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এবং শেষ মুহূর্তের যেই প্রার্থী বাছাই এবং যেসব এলাকায় এখনো প্রার্থী চূড়ান্ত করা যায়নি, সেই বিষয়গুলো নিয়ে এখন শেষ মুহূর্তের আলোচনা চলছে। এবং এই সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই বৈঠক শেষে আওয়ামী লীগের যেই আওয়ামী লীগ সভানেত্রীর যেই রাজনৈতিক কার্যালয় রয়েছে ধানমন্ডির ৩-এর, এতে সেখানে খুব সম্ভবত একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কারা পেতে যাচ্ছেন সেই নামগুলো ঘোষণা করা হবে। আরেকটি তথ্য জাফর আপনাকে দিয়ে রাখি যে ২৩৬টি পৌরসভায় এই মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে আজ সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে মংলায় যে পৌরসভা রয়েছে সেখানে নির্বাচন হচ্ছে না। সব মিলিয়ে ২৩৫টি পৌরসভায় কিন্তু আওয়ামী লীগ তার প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে। তো জাফর, গণভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। জাফর। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগের পৌরসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে শেষ হয়েছে। তো সেখান থেকে গণভবনে বৈঠক চলছে, সেখান থেকে জানাচ্ছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। এদিকে সরকারকে আচরণবিধি মেনে চলতে বাধ্য করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
সন্ধ্যায় রাজধানীর গুলশানে পৌরসভা নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়ার আগে এ আহ্বান জানান দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। এরপর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। আজ ঢাকার বাইরের প্রার্থীদের প্রত্যয়নের চিঠি দেয়া হচ্ছে। এ উপলক্ষে গুলশান কার্যালয়ে ভিড় করেছেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোর নেতাকর্মীরা। আগামীকাল ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর পৌরসভার মনোনীতদের চিঠি দেওয়ার কথা রয়েছে। অনেক প্রার্থী কারাগার এবং প্রতিদিন বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। তাই আমরা যে আশাবাদ করতে চাই, যে আশাটা ব্যক্ত করেছি একটু আগেই, আমার মনে হয় নির্বাচন কমিশন আমাদেরকে হতাশ করবেন না। আমাদের সেই আশাকে বাড়িয়ে দেওয়ার জন্য এই যে শিডিউল ঘোষণা করার পর, বিশেষ করে যেদিন মনোনয়নপত্র দাখিল হবে সেদিন থেকে আমার মনে হয় সরকারকে বাধ্য করবেন সরকার যেন আচরণ থেকে বিরত থাকে। রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মোর্শেদ। বিএনপির মনোনয়নপত্র বিতরণের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। জাফর, ঠিক আপনি যেমনটাই বলছিলেন, আমি এই মুহূর্তে আছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়, গুলশানের কার্যালয়, এবং এখানে একটু আগেই বিএনপির পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে বিএনপির যে পৌরসভা নির্বাচনে যে অংশ নিচ্ছে তাদের যেসব প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হবে সেই মনোনয়ন দেওয়ার প্রক্রিয়ার কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি একটু আগে আমাদের সাথে কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান খান। তিনি একটু আগেই ভেড়ামারা পৌরসভায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে পৌরসভায়, সেই নির্বাচনে তিনি প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বারাতের কাছে মনোনয়নপত্র দেওয়ার মাধ্যমে কিন্তু বিএনপির মনোনয়নপত্র কার্যক্রম বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং তারা বলেছেন যে আগামীকালকের মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া তারা যে মনোনয়নপত্র বিতরণ করবেন সেই মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম তারা আগামীকালকের মধ্যেই শেষ করবেন। তো আমি আপনাকে যেটা জানিয়ে রাখতে পারি সেটা হচ্ছে যে আজকে হচ্ছে ঢাকার বাইরে যেসব উপজেলা রয়েছে, ঢাকার বাইরে যেসব পৌরসভা রয়েছে, সেই পৌরসভায় যারা প্রার্থী হবেন সেই প্রার্থীদেরকে আজকে মনোনয়নপত্র তাদের হাতে বিলি করা হচ্ছে, এবং আগামীকালকে সকাল 11টায় যেটা হবে সেটা হচ্ছে আগামীকাল সকাল 11টায় ঢাকার বাইরে যেসব জেলা রয়েছে সেই জেলার প্রার্থীদের কাছে তারা মনোনয়নপত্র তারা বিলি করবেন। এবং তারা যেটা বলেছেন যে তারা জোটগতভাবেই তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন, এবং এই নির্বাচনে অংশ নেওয়াটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে এই চ্যালেঞ্জ এটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের চ্যালেঞ্জ এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার চ্যালেঞ্জ, এবং তারা এটাকে এই চ্যালেঞ্জ বলছেন যে নির্বাচন কমিশন যে ভাবমূর্তির সংকটে ভুগছে, সরকার যে ভাবমূর্তির সংকটে ভুগছে, সেই ভাবমূর্তির সংকট থেকে উত্তরণের জন্য এই পৌরসভা নির্বাচন কিন্তু তাদের কাছে অনেক বড় একটা সুযোগ। তাই তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত তারা নির্বাচনে মাঠে থাকবেন কি থাকবে না সেটা নির্ভর করবে সরকার তাদের সাথে কি রকম আচরণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর যে অত্যাচার চালাচ্ছে, যে নিপীড়ন চালাচ্ছে, সেটা যদি বন্ধ না করা হয় তাহলে তারা হয়তোবা এই নির্বাচন থেকে সরেও যেতে পারেন। তবে তারা যেটা বলছেন সেটা হচ্ছে নির্বাচন কমিশন যদি সরকারকে যদি বাধ্য করে তাহলে তারা বুঝতে পারবেন যে নির্বাচন কমিশন অথর্ব নয়, এই নির্বাচন কমিশন তাদের সাথে ঠিক মতোই তাদের সাথে আচরণ করছে। এবং তারা এটাও বলেছেন যে এই নির্বাচনে হচ্ছে যারা বিভিন্ন প্রার্থীদের মধ্যে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তারা যেন সমান সুযোগ পায় অন্যান্য প্রার্থীদের মতোই। তো জাফর, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। আমি পরবর্তী কোনো কিছু হলে আমি সরাসরি জানিয়ে দিব। মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করছে বিএনপি। তো বিএনপির গুলশান কার্যালয় থেকে সেই খবরে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফয়সাল মোর্শেদ। পৌর নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে তার নীল নকশার নির্বাচনে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির দাবির প্রতি গুরুত্ব না দিয়ে নির্বাচন কমিশন আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন যদি চোখ কান বন্ধ করে রাখেন তাহলে নির্বাচন আদৌ প্রতিযোগিতামূলক হবে না। বরাবরই আমরা নির্বাচন কমিশনকে একটি আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বলে অভিহিত করেছি। এই কমিশন মেরুদণ্ডহীন, এই কমিশন ঋজু, এই কমিশন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার সামর্থ্য অনেক আগেই হারিয়েছে। কারণ নির্দেশ বা কাউকে সুযোগ করে দেওয়ার জন্য নয়, আইন শৃঙ্খলা সর্বোপরি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পৌর নির্বাচনের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। আজ নির্বাচন কমিশনকে নিয়ে বিএনপির মন্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। আর নির্বাচনকে কেন্দ্র করে ঘরোয়া সভার জন্য দলগুলোকে আগে থেকে অনুমতি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেউ যদি বলে থাকে যে আমরা তাড়াহুড়া করছি অথবা কারো নির্দেশও করছি, এটা সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য কথা। কারণ আমরা বহু আগে থেকেই প্রচার করে এসেছি যে ডিসেম্বর আমরা নির্বাচন করব। মনে রাখতে হবে এটা পৌর ইলেকশন, এটা কোনো যে সংসদ ইলেকশন নয় যে ব্যাপক এলাকা নিয়ে। বাকি ছোট এলাকা এগুলো সাথে সাথে বলা সম্ভব এবং সাথে সাথে মানে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করলে ছোটোখাটো যে ঝামেলাগুলো এড়ানো যাবে এবং এমনকি বড় ঝামেলা এড়ানো যাবে। এই কারণে একটু আগে থেকেই বলা হয়েছে যে আমরা অনুমতি নিয়ে নিয়েও যাতে অসুবিধা না হয়। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালে সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে 16 ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। বিজয়ের মাস উপলক্ষে রাজধানীতে র্যালি, আনন্দ শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিভিন্ন সংগঠন। বিজয় র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 71-এর গণহত্যাকে পাকিস্তান অস্বীকার করায় দেশটির সঙ্গে সরকারকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। সাহসী বাঙালি জাতির বিজয়ের মাস ডিসেম্বর। 16 ডিসেম্বর লাখো প্রাণের বিনিময়ে অর্জিত চূড়ান্ত স্বাধীনতার উদযাপন তাই বরাবরই উচ্ছ্বাসের। বিজয়ের মাসকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করে র্যালি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে গিয়ে শেষ হয়। সঠিক ইতিহাস যেন আমাদের ছেলেমেয়েরা জানে, বোঝে এবং সেই মতো যেন তাদের আদর্শে জীবন গড়ে তোলে। মুক্তিযুদ্ধ, জাদুঘর যে মূল্যবান, এগুলো মানে বেশিরভাগ সময় অবহেলায় থাকে। যুদ্ধাপরাধীরা যে অনেক অপরাধ করেছে আমরা জানি, তো আমরা তাদের মতো কোনো অপরাধ না করি। নতুন প্রজন্ম হিসেবে আমরা যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিশ্ববিদ্যালয় পরিবার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 71-এর গণহত্যাকে পাকিস্তান অস্বীকার করায় তীব্র নিন্দা জানান। গণহত্যার সাথে তাদের সম্পৃক্ততা ছিল না, এই মিথ্যাচার, এটা আমরা তীব্রভাবে নিন্দা করি। আমরা আশা করব যে অতি দ্রুত বাংলাদেশ সরকার জাতিসংঘ থেকে বহিষ্কার করার, সার্কের আমাদের দক্ষিণ এশিয়ার সহযোগিতার যে প্ল্যাটফর্ম সেখান থেকে বহিষ্কার করা এবং এই প্রক্রিয়া শুরু করার জন্য অনতিবিলম্বে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এদিকে বিজয়ের মাস শুরু হয় রাজধানীতে জাতীয় পতাকা নিয়ে দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করে বাংলাদেশ শিশু একাডেমি। বিভিন্ন বয়সী শিশুরা উৎসাহ উদ্দীপনা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। অপরদিকে 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি করে শপথ গ্রহণ ও পতাকা মিছিল করেছে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন কমিটি। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জামায়াতকে শুধু নিষিদ্ধই নয়, জার্মান নাৎসি বাহিনীর মতো বিচার করা উচিত। পাকিস্তান বদলায়নি, ঠিক তেমনি বাংলাদেশের জামাত ইসলামও বদলায়নি, রাজাকাররাও বদলায়নি। জামাত ইসলাম শুধু নিষিদ্ধ হওয়া উচিত না, জামাত ইসলামের দলগতভাবে হিটলারের পার্টির মতন তার বিচার করা উচিত। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। যুগোপযোগী আইন প্রণয়ন ও বাহিনী গঠনের ক্ষেত্রে বাংলাদেশের ভালো অর্জন থাকলেও স্বাধীনতার 44 বছরও প্রণয়ন করা হয়নি নিরাপত্তা নীতি। আর তাই অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় নেওয়া সম্ভব হয় না সমন্বিত পদক্ষেপ। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, 21 শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় দরকার দলীয় রাজনীতির প্রভাব মুক্ত একটি জাতীয় নিরাপত্তা নীতি। ওমর ফারুকের রিপোর্ট। আশুরার আগের রাতে শিয়া সম্প্রদায়ের ইমামবাড়ায় গ্রেনেড হামলা ছাড়াও সাম্প্রতিক ব্লগার, পুলিশ ও বিদেশি নাগরিকদের নাশকতার শিকার হওয়ার মধ্য দিয়ে নিরাপত্তা ঝুঁকি হাজির হয়েছে নতুন চেহারায়। পাশাপাশি রয়েছে দুনিয়াজোড়া জঙ্গিবাদের উত্থানের কারণে বৈশ্বিক নিরাপত্তার হুমকি। রয়েছে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের প্রতিবেশী দেশের অস্ত্রের নিশানায় পরিণত হয়ে নিহত হওয়ার ঘটনাও। তবে স্বাধীনতার পর 44 বছর ধরে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো এসব পরিস্থিতি সামাল দিচ্ছে কোনো সামগ্রিক নিরাপত্তা নীতি ছাড়াই। কোনো ঘটনা ঘটলে তখন আমরা সিকিউরিটি নেব বড় চিন্তা ভাবনা করি। যদিও আমাদের এখানে সব ধরনের বাহিনী আছে, কিন্তু কনসেপ্ট অফ সিকিউরিটিটা আমার মনে হয় যে আমাদের কাছেও পরিষ্কার না এবং এইসব বাহিনীর কাছেও পরিষ্কার না। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সবশেষ সংযোজন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। রংপুরে জাপানি নাগরিক কনীয় হোসি হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সময়ের সব চাঞ্চল্যকর অপরাধের ঘটনাস্থলে পুলিশ, CID, গোয়েন্দা পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দেখা গেছে এর তৎপরতা। 44 বছরে নানা মোড়কে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়লেও কোনো নীতি না থাকার প্রভাব কি পড়ছে না তাদের ওপর? জঙ্গি সংগঠন আছে, জঙ্গি সংগঠন নাই, বিদেশের সাথে
যোগাযোগ আছে, বিদেশের সাথে যোগাযোগ নাই, কখনো এটাকে রাজনৈতিক দিকে ধাবিত করছি, কখনো গোষ্ঠীগত দিকে ধাবিত করছি, এবং এর ভিতরে কোনো সলিউশন তো আমরা পাচ্ছি না। তবে ৪৪ বছরে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রতিষ্ঠান গড়ে তোলা নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের কম সাফল্য নয় বলেই মনে করেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান বিসের সিনিয়র গবেষক। আইনগত দিকগুলা কিন্তু আমাদের সরকার খুব সাফল্যের সাথে অর্জন করতে পেরেছে, এবং একই সাথে এগুলোকে প্রয়োগ করার জন্য যে ধরনের সংস্থা দরকার সেগুলো আমরা একদম শতভাগ অর্জন করা হয়তো এখনো সম্ভব হয়নি, বাট আমরা অনেক দূর এগিয়েছি। দেশের নিরাপত্তাকে আরও সুসংহত করতে একটি সামগ্রিক জাতীয় নিরাপত্তা নীতি প্রয়োজন বলে মনে করেন দুই নিরাপত্তা বিশ্লেষকই। আমাদেরকে একটা নন পলিটিক্যাল কনসেপ্টটাকে চিন্তা করতে হবে। একটা জাতীয় ভিত্তিতে একটা সিকিউরিটি পলিসি তৈরি করা দরকার, যারা এক্সপার্ট আছেন তাদের মিলে। এই কমিটিতে রাজনৈতিক দলের যে ইনপুট, এটা ডেফিনেটলি থাকতে হবে, ইন্টেলেকচুয়াল ইনপুট থাকতে হবে, এক্সপার্ট ইনপুট থাকতে হবে। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বাট কিন্তু এখন পর্যন্ত আমরা হয়তো এক্ষেত্রে অতটা অগ্রসর হতে পারিনি। জাতীয় নিরাপত্তা নীতি অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাথে পাকিস্তানের তুলনা করা উচিত নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে। বিকালে রাজধানীর শাহবাগ চত্বরে বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। কুখ্যাত যুদ্ধ অপরাধীরা এই জিয়াউর রহমান, এরশাদ, এদেরকে আবার পুনর্বাসন করেছে। পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো তুলনা নাই। সর্বক্ষেত্রে আমরা এগিয়ে আছি। পাকিস্তান যেটা পারে নাই, আমরা তার চেয়েও কম সময়ের মধ্যে বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। সন্ধ্যার সময় আরও থাকছে। অব্যাহত অভিযানের পরও ভেজাল খাদ্যে সয়লাব পুরো দেশ। উৎপাদন পর্যায়ে ভুল সিদ্ধান্তের পাশাপাশি আইনি কাঠামোতে দুর্বলতার অভিযোগ। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে শীত মৌসুমে সেতু প্রকল্পের কাজের প্রস্তুতি নিয়ে একটি রিপোর্ট। পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। বছরব্যাপী টেস্ট ও ট্রায়াল পাইল শেষে চূড়ান্ত করা হয়েছে মূল পাইলিংয়ের স্থান ও নকশা। অন্যদিকে কাজের সুবিধা বিবেচনায় শীত মৌসুমকে সামনে রেখে নদী শাসনের কাজ পুরোদমে শুরু করার লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার মাওয়া প্রান্ত থেকে নদীতে বেশ কিছুটা গেলেই চোখে পড়ে টেস্ট ও ট্রায়াল পাইলের অবশিষ্ট অংশ। মূল পাইলের জন্য ক্রমান্বয়ে 10টি টেস্ট পাইল করার কথা। এর মধ্যে সম্পন্ন করা হয়েছে 3টি টেস্ট আর 1টি ট্রায়াল পাইলের কাজ। চলছে আরও একটি টেস্ট পাইলের কাজ। এবার মূল পাইল বসানোর পালা। 2016 সালের মধ্যেই সেতু দুই পাশে সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়ার নির্মাণ কাজ শেষ করে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে টার্গেটের তুলনায় কিছুটা ধীরে চলছে এই 3টি প্রকল্প। চলতি মাস পর্যন্ত পাওয়া তথ্য বলছে, টার্গেটের সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ অগ্রগতি হয়েছে মূল সেতুর কাজে, আর কম কাজ হয়েছে জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আগেই গেছি, কিছু কিছু ক্ষেত্রে পিছাইতে পারি, বলা তো যায় না। সবগুলো কম্পোনেন্ট যে আমি সঠিকভাবে, এটা আমি যদি কোথাও আমি আবার এক্সট্রা কেয়ার নেব না, আমার আগে যাবো। কারণ এখন আমার প্রজেক্টের মাত্র আমার ধরেন 10-11 মাস আমার হয়েছে। শুরুতে অক্টোবরের শেষ সপ্তাহে সেতুর মূল পাইলের কাজ শুরুর লক্ষ্য ছিল। তবে টেস্ট ও ট্রায়াল পাইলে নানা পরীক্ষার পর 1 মাস পিছিয়ে ডিসেম্বরে নির্ধারণ করা হয়েছে উদ্বোধনের সূচি। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছিল টেস্ট পাইলিং এর কাজ। 9 মাসব্যাপী পরীক্ষার পর মূল পাইলের পরিকল্পনা এসেছে ছোটখাটো কিছু পরিবর্তন। আমি টেস্টের রেজাল্টগুলো পাবো, আমাদের কনসালটেন্টরা সেগুলো বিশ্লেষণ করছে, তারপরে আমি প্যানেল অফ এক্সপার্টরাও বিশ্লেষণ করতেছি, ফরেন এক্সপার্টরাও আসতেছে, তারাও বিশ্লেষণ করবে, তাদের সাথে তথ্য পাঠিয়ে দিচ্ছি। পাইলের একটা টেন্টেটিভ লেংথ ডিজাইনে দেওয়া থাকে, লোড টেস্ট দিয়ে এটাকে কনফার্ম করতে হয় যে আমি যেই ডিজাইনটা করেছিলাম ওইটাই সঠিক থাকবে, নার থেকে কমবে, নার থেকে বেশি হবে, 3টাই হতে পারে। পদ্মা সেতুর 5টি প্রকল্পের মধ্যে মূল সেতুর পরীক্ষামূলক কাজ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। কাজ শেষের সময় ধরা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর।
নির্মাণ কাজ শুরু 1 বছর পর পদ্মা সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন চলছে দ্রুত গতিতে, তখনও মূল সেতুর নির্মাণ রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে। আর এইসব পরীক্ষা চূড়ান্ত ফলাফল পেলে ধারণা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হবে মূল সেতুর পাইলিং কাজ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প সহ 2037 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে দেশের শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রার মানের ব্যবধান কমবে। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে 800 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প ছাড়াও অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 615 কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং 133 কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্লাস্টিক শিল্পনগর স্থাপন। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে যাদেরকে আমরা হারিয়েছি। নজরদারি সংস্থাগুলোর অব্যাহত অভিযানের পরও ভেজাল খাদ্যে সয়লাব পুরো দেশ। বিশেষ করে রাজধানীতে তা পৌঁছেছে একেবারে মহামারী পর্যায়ে। কেন থামছে না এই অপসংস্কৃতির চর্চা? উত্তর খুঁজেছেন রামিম হাসান। খাদ্যে ভেজাল নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। ভেজাল খাদ্যের সমারোহে একটু আস্থার খোঁজে ইদানিং অনেকেরই অভ্যাস গড়ে উঠেছে সুপার শপগুলো থেকে সদাই করার। শুধু তাই নয়, সুন্দর পরিবেশে একই জায়গা থেকে সব পণ্য পাওয়ার নিশ্চয়তা বাংলাদেশেও দিন দিন জনপ্রিয় করে তুলেছে সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোরের ধারণাকে। সবসময় তো নিউজে দেখতেছি, পেপারে পড়তেছি, এগুলা খুবই ভয় দেখায়। সো এই জন্যই দেখা যায় যে এখান থেকে নেওয়া হয়। কিন্তু আস্থার প্রতীক হয়ে ওঠা এই সুপার শপগুলোতেও লেগেছে ভেজাল সংস্কৃতির কালিমা। একবার বিএসটিআই সার্টিফিকেট পাওয়ার পরে আমরা জানি যে এই প্রোডাক্টটা এখন কোয়ালিটি, কিন্তু আমার মনে হয় যেখান থেকে প্রোডাকশনটা হচ্ছে সেই জায়গাটাও জোর দেওয়া উচিত যে প্রোডাকশনটা কীরকম যাচ্ছে। তার এই বক্তব্যই বোঝা যায় বিপণন পর্যায়ে যথোপযুক্ত সতর্কতার পরও উৎপাদন পর্যায়ে সীমাবদ্ধতার কারণে শতভাগ নিশ্চয়তার পথে ফাঁক রয়েই যাচ্ছে। কিন্তু কি সেই সীমাবদ্ধতা? টিআইবির এক গবেষণায় দেখা যায়, কাজের পরিধি ও ভৌগোলিক আওতা বিবেচনায় বর্তমানে দেশের 319টি পৌরসভা ও 11টি সিটি কর্পোরেশনে অর্গানোগ্রাম অনুযায়ী 370 জন স্যানিটারি ইন্সপেক্টর থাকার কথা, যেখানে কর্মরত রয়েছেন মাত্র 78 জন। আর বিভাগীয় শহরে বিএসটিআই এর 68 জন অনুমোদিত ফিল্ড অফিসারের বিপরীতে কাজ করছেন মাত্র 38 জন। স্যানিটারি ইন্সপেক্টরদের যে দায়িত্ব, সেখানে আমরা দেখতে পেয়েছি তাদের যে কার্যক্রম তার 40% হচ্ছে তারা নিরাপদ খাদ্য তদারকির জন্য কাজ করে, আর বাকি কাজগুলা কিন্তু তাদের রেগুলার যে টাস্কগুলো রয়েছে ডিজি হেলথের আওতায় সেগুলো তারা করে থাকে। অনেক সময় পুলিশ ফোর্স সময় মতো অনেক পাওয়া যায় না। এই ধরনের কাজগুলোর জন্য যদি একটা সিনক্রোনাইজ ওয়েতে অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে এটা ভালো হবে। আবার আইনি কাঠামোতেও রয়েছে দুর্বলতা। ভেজাল মেশানোর অপরাধে যেখানে ভারতে যাবজ্জীবন, পাকিস্তানে 25 বছর এবং যুক্তরাষ্ট্রে সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে, সেখানে বাংলাদেশে একই অপরাধের সর্বোচ্চ শাস্তি অনূর্ধ্ব 5 বছর আর সশ্রম কারাদণ্ডের বিধানও নেই। তাদের আইন বা এনফোর্সমেন্ট অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি শক্ত। খাবার ভেজাল করে তার অনেক বড় শাস্তি হতে পারে, কিন্তু আমাদের সেই জায়গাটা একটু আমাদের দুর্বলতা আছে। আমরা আসলে যে পরিমাণ ভেজাল সেই পরিমাণ এনফোর্সমেন্ট আমরা করতে পারছি বলে আমি মনে করি না, আমাদের আরও দরকার। ভ্রাম্যমাণ আদালতের বারবার অভিযানের পরও খাদ্যে ভেজাল ঠেকানো সম্ভব হচ্ছে না। আইনের দুর্বলতা, নজরদারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা, জনসচেতনতা এবং সেই সাথে ব্যবসায়ীদের নীতিনৈতিকতার অভাবে এই সংস্কৃতি বাংলাদেশে মহামারীতে পরিণত হয়েছে। তবে আসার কথা হচ্ছে, সম্প্রতি গঠিত হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যার মাধ্যমে একই ছাতার নিচে ভেজাল প্রতিরোধে কাজ করতে পারবে সবগুলো সংস্থা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বিকেলে বিচারপতি মিনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আংশিক শুনানি শেষে এদিন ধার্য করেন আদালত। শুনানির সময় আদালত 7 খুন মামলার অভিযোগপত্রে ভুল ত্রুটি আছে কিনা তা আসামি পক্ষকে খুঁজে বের করার পরামর্শ দেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীরা দ্রুত বিচার হোক, এটা সবাই চায় মন্তব্য করে হাইকোর্ট বলেন, এ পর্যায়ে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিলে আসামিরা সুবিধা পাবে কিনা বা মামলার বিচার বিলম্ব হবে কিনা এ বিষয়ে বাদী পক্ষকে খতিয়ে দেখতে হবে। গত রোববার প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে মামলার অধিকতর তদন্ত চেয়ে রিটটি করেন নজরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম।
এখন বাংলাদেশে এসেছেন তখন ফার্দার ইনভেস্টিগেশন সুযোগে আইনের খাতিরে ন্যায় বিচারের স্বার্থে এই কেসে ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে তাকেও ইনভেস্টিগেট করে সত্যিকার ঘটনা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করা যেতে পারে। এই বিচার যেন একটা পরিণত পর্যায়ে যায় এবং ন্যায় বিচার পায়। সুতরাং এটা যেমন আমাদের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, আইনজীবীদের আকাঙ্ক্ষা, বিজ্ঞ আদালত তারাও মনে করেন যে এইখানে যাতে ন্যায় বিচার সুনিশ্চিত হয়। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে দুপক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামির দুগ্ধ শিশুর কথা বিবেচনা করে জামিন আবেদন মঞ্জুর করেন। গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত 6 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে এক সাংবাদিক মামলা করেন। পরে 4 অক্টোবর মালিবাগে শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীকে আটক করে পুলিশ। এই মামলায় ক্রিকেটার শাহাদাত কারাগারে রয়েছেন। চলতি বছরে বাংলাদেশে 469 জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 95 জন। ঢাকায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে আরও জানানো হয় 1989 সাল থেকে এ পর্যন্ত 4143 জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 658 জন। এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সচেতনতাই এইডস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। তিনি বলেন, সচেতনতার উদ্যোগ সবার আগে আসতে হবে পরিবার থেকে। এইচআইভি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগের কথাও এ সময় উল্লেখ করেন তিনি। এর আগে সকালে রাজধানী শাহবাগ থেকে এইডস প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা বের করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা। বিভাগীয় ও জেলা সদরের 335টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রাথমিকভাবে 175টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 2016 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রী জানান, পর্যায়ক্রমে অন্য স্কুলগুলোতেও একই প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষানীতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আধুনিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, জনগণের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত এক পরিপূর্ণ মানুষ তৈরি করা। কারণ জ্ঞান দিলেই শুধু হবে না, তাকে একজন ভালো মানুষও হতে হবে, তাহলে ওই জ্ঞান সে খারাপ কাজেও লাগাতে পারে, যাতে সে একজন ভালো দেশপ্রেমী মানুষ কাজে লাগায়। সেই জন্য আমরা তাই এই ধারায় আমরা শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছি, কারিকুলাম পরিবর্তন করেছি, শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি, কিন্তু রাতারাতি আমরা পরিবর্তন করতে পারি না। আমাদের ইতিমধ্যেই শতকরা 99 জনের বেশি ছেলে মেয়ে আমাদের স্কুলে আমরা নিয়ে আসতে পেরেছি। তুরস্ক সরকারের বিরুদ্ধে আইএসের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত থাকার যে অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করেছেন তা প্রমাণ করতে পারলে ক্ষমতা ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার ফ্রান্সের জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করা প্রসঙ্গে বলেন, তুরস্ক যে আইএস থেকে তেল কিনে জঙ্গি গোষ্ঠীটিকে অর্থ সহায়তা করছে এমন তথ্য তেল ক্ষেত্রগুলো থেকে পাওয়া গেছে। সিরিয়ায় রুশ বিমান হামলায় আইএস ও তুরস্কের এই তেল বাণিজ্য হুমকির মুখে পড়ার কারণেই রাশিয়ার যুদ্ধ বিমানটি তুরস্ক ভূপাতিত করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়াকে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে বলেন। বিপিএল এর খবর। ঘরের মাঠ চট্টগ্রামেও পুরনো রূপে চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত রংপুর রাইডার্সের কাছে 9 উইকেটে হেরেছে তামিম ইকবালের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 8 উইকেটে 111 রান করে চিটাগাং ভাইকিংস। জবাবে সৌম্য সরকারের 50-তে 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স। এক ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলপতি সাকিব ফেরার শুরু থেকেই বেশ উজ্জীবিত ছিল রাইডার্স। তাই রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি চিটাগংয়ের 2 ওপেনার তামিম ও দিলশান। দলীয় 39 রানে আরাফাত সানির শিকার হয়ে দিলশান ফেরেন ব্যক্তিগত 18 রানে।
রংপুরের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে চিটাগংয়ের মিডল অর্ডার ব্যাটসম্যানরা টিকতে পারেননি বেশিক্ষণ। এনামুল 12, উমর আকমল 1 রানে আউট হবার পরপরই তামিম ফেরেন 36 রানে। জিয়া আমিরা দ্রুত ফিরে গেলে দলীয় 96 রানে 7 উইকেট হারায় চিটাগং। তবে নাইম ইসলামের অপরাজিত 16 রানে 111 রানের সংগ্রহ পায় চিটাগং ভাইকিংস। জবাবে রংপুরের 2 ওপেনিং ব্যাটসম্যান দলকে এনে দেন দুর্দান্ত সূচনা। এবারের আসরে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে 100 রান যোগ করেন সৌম্য সরকার ও জহুরুল ইসলাম। জহুরুল 47 রানে আউট হলেও ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেয়ার পাশাপাশি 58 রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন সৌম্য সরকার। এদিকে দিনের আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে বরিশাল বুলসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 110 রান। চট্টগ্রামে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দেখে শুনে শুরু করেন 2 ওপেনার কুমার সাঙ্গাকারা ও সৈকত আলী। তবে দলীয় 27 রানে ব্যক্তিগত 15 রান করে আল আমিনের শিকারে পরিণত হন ওপেনার সৈকত আলী। বেশিক্ষণ টেকেননি লঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। ব্যক্তিগত 5 রানে বুলসের অধিনায়ক রিয়াদের স্পিনে কাটা পড়েন থিরিমান্নে। এরপর আইকন ক্রিকেটার নাসিরও দলের হাল ধরতে পারেননি। ব্যক্তিগত 5 রানে সাজঘরে ফেরেন তিনি। কিছুক্ষণ পর একই পথে হাঁটেন অলরাউন্ডার আবুল হাসান রাজুও। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে চলেছেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাকে সঙ্গ দিচ্ছেন রায়ান টেন ডেসকার্টে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গৌরব আর অহংকারের মাস ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা। মাতৃভূমিকে সম্পূর্ণ যুদ্ধাপরাধী মুক্ত করার দাবি। স্বাধীনতার 44 বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। 21 শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় দলীয় রাজনীতির প্রভাবমুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ আবারও আওয়ামী লীগের বৈঠক। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত। মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। বিভাগীয় ও জেলা পর্যায়ে 175টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন। এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। এবং ঘরের মাঠে হারের বৃত্তে চিটাগাং ভাইকিংস 9 উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। আরেক ম্যাচে টস হেরে বরিশাল বুলসের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।